যেই সময় আমরা এই পডকাস্টটি করছি সেই সময় আমার শহর কলকাতা বিভিন্ন অলিতে গলিতে গর্জে উঠছে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, সমাজে যদি একটা ডাক্তার খুব বাজে বেরোয়, ঠিক আছে, তাহলে বড়জোর কী হতে পারে, একটা রুগী মারা যেতে পারে। বাজে ডাক্তার যদি হয়, একটা রুগী মারা যেতে পারে। যদি একটা ইঞ্জিনিয়ার বাজে বেরোয়, ঠিক আছে, একটা ব্রিজ কোলাপস করতে পারে। কিন্তু যখন একজন শিক্ষক অন্যায় করে এবং বাজে বেরোয়, তখন সমাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তিলোত্তমা আমরা চাইছি না, একদম। এইটা তো আমরা চাইছি না। 10-12 বছর আগে আমরা নির্ভয়া হওয়ার পর আমরা বলেছিলাম যে আর আমরা নির্ভয়া চাইছি না, ঠিক আছে, কিন্তু আবার হলো, ঠিক আছে। এবং এটা হচ্ছে, এই আমি আর আপনি কনভারসেশন করছি এখন, এই কনভারসেশনের মাঝখানে হয়তো একটি মেয়ে, ঠিক আছে, হয়তো পীড়িত হচ্ছে। মানে রেপ করা মানে কিন্তু তাকে শুধু ফিজিক্যালি হত্যা করা নয়, তার মেন্টালিও তো তাকে মারা। খালি তাকে নয়, তার পরিবার, একদম তার পরিবার, মানুষজন, এবং আমি বলছি এবং তাদের জীবনের একদম একটা প্রশ্নের উত্তর তারা পাবে না যে কেউ কি তখন ছিল না ঠিক যে বাঁচাতে পারত। একদম। আমাদের একটা ভিশন হচ্ছে যারা অলরেডি সার্ভাইভ করেছে তারাই আমাদের লিডার হবে। কারণ একটি সার্ভাইভার যে সার্ভাইভ করেছে সেই তারই বলার রাইট আছে যে অ্যাকচুয়াল ভায়োলেন্সটা কী। আমি মুখে মুখে বানিয়ে বলতে পারি না। তো এই জন্য আমাদের যে এরকম, এই যে যার কথা বললাম, এরকম আমাদের কাছে আরও অনেক আমাদের মহিলার ইনস্ট্রাক্টররা আছেন যারা কিন্তু সবাই সার্ভাইভ করেছে ভায়োলেন্সটা। মানে আপনিও সবার মধ্যে কিন্তু একটা পাশবিক শক্তি আছে আমাদের মধ্যে। মানে মেয়েদের সব থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে তার মধ্যে যেরকম দুর্গাও আছে, হ্যাঁ, কালীও আছে, একদম ডেফিনেটলি, ঠিক আছে, সরস্বতীও আছে, একদম, মানে লক্ষ্মীও আছে, সবার ক্ষেত্রেই তাই, ঠিক আছে। প্রত্যেকদিন 90 জন মেয়ে রেপ হচ্ছে। রেপ হওয়া মানে তার ইচ্ছার বিরুদ্ধে। ঠিক। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে যেই সময় আমরা এই পডকাস্টটি করছি সেই সময় আমার শহর কলকাতা বিভিন্ন অলিতে গলিতে গর্জে উঠছে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আজকে আমাদের যিনি অতিথি, মিস্টার গৌরব ব্যানার্জি, ওনার পরিচয়টা দেবেন। গৌরব বাবু, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। এবং কেন আমি এই উই ওয়ান্ট জাস্টিস কিংবা এই শহরের এখনকার পরিস্থিতি আজকের পডকাস্টে আমি শুরুতে বললাম, সেটা আপনারা জানতে পারবেন এই পডকাস্ট শুনতে শুনতে। গৌরব বাবু, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আপনার বায়ো পড়ছিলাম, আপনি সেলফ ডিফেন্স নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এবং নিজেও লাস্ট 25 ইয়ার্স ধরে নিজেকে প্রশিক্ষিত করেছেন। একটু আপনার সম্বন্ধে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমার যে এক্সপার্টিস সেটা ছোটোবেলা থেকে আমি মার্শাল আর্টে, মানে আমি মার্শাল আর্ট দিয়েই আমার এই সেলফ ডিফেন্সে আসার হাতে করি। তো খুব ছোটোবেলা থেকেই আমি কারাটে শিখতাম। তো শিখতে শিখতে আস্তে আস্তে আমার বড় হতে শুরু হওয়া কারাটেকেই হাত ধরে, মানে কারাটের হাত ধরেই। তো যখন কেরিয়ার চুজের ব্যাপার হলো, যখন আমি মনে হলো যে আমি জীবনে কাকে জড়িয়ে ধরে আমি জীবনের বাদবাকি সময়টা কাটাবো, তখন আমার মনে হলো যে মার্শাল আর্ট ট্রেনিং যেটা আমি শিখছি, যারা আমি একটি খুব ছোট্ট ছাত্র বলা যায়, তো সেটা দিয়ে কতটা সমাজকে আমি হেল্প করতে পারি এবং সেটাই যদি আমার কেরিয়ার হয়ে যায়। তো সেই উপলব্ধি থেকে আমার মনে হলো যে মার্শাল আর্টের যে টেকনিকগুলো আমরা শিখছি সেটা কোথাও গিয়ে একটু সিম্পল করে, সহজ করে সবার কাছে যদি পৌঁছে যাওয়া যায়, তাহলে কিন্তু সেটা সবাইকে একটা কনফিডেন্স এবং ক্ল্যারিটি দেবে, যাতে তারা একটা কোথাও গিয়ে একটা হাতিয়ার পায়, যাতে তাদের এই যে আপনি যে শুরু করলেন যে আমরা একটা খুব টাফ সময় দিয়ে যাচ্ছি, এই সময় যাতে আমরা কোথাও গিয়ে একটা শুধু সহানুভূতি নয়, একটা সত্যিকারের স্কিল ট্রেনিং যদি আমরা পাই, তাহলে কিন্তু আমাদের লড়াইটা আরও শক্ত হবে। এইভাবেই স্যার আমার জার্নি। আমরা এই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি আরেকটু জানতে চাই, যেহেতু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের উদ্দেশ্যই হচ্ছে আমাদের আগামী প্রজন্ম কিংবা আমাদের যারা শ্রোতা, যারা আমাদের প্রোগ্রামটা দেখে, তাদেরকে কিছু নলেজ শেয়ার করা আপনার মতন ব্যক্তিত্বদের
তরফ থেকে। তো আপনি মার্শাল আর্ট ছোটবেলায় কোন টাইম থেকে আপনি শুরু করেছিলেন? আমি যখন স্যার ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমার কারাটেতে হাতে খড়ি। তখনকার সময়ে আমাদের একটা ধারণা ছিল যে বিভিন্ন আমরা অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করতাম, গান শেখা বা আর্ট শেখা, তেমনি আমার জার্নি মার্শাল আর্টে শুরু হয়েছিল। বাট এতটা সিরিয়াস নোটে নয়, যা শিখতে হয় থেকে শিখেছিলাম। এই করতে করতে পরের দিকে স্যার এটাকে আমি কেরিয়ার হিসাবে পরে আমি অপ্ট করেছি। মানে হঠাৎ মার্শাল আর্টকে কেন আপনি ক্যারিয়ার হিসেবে অপ্ট করলেন? মানে देयर আর মেনি অপশন। রাইট স্যার। সো আমি স্যার সেটা তার জন্য বলি যে আমার আফটার মাই গ্র্যাজুয়েশন আমি যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করি, আমি একটা স্যার চাকরিও পাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমার হয়তো আরও অনেক কিছু করার আছে সমাজের জন্য। ওই স্যার একটা বার্নিং সেন্সেশন ভেতরে হয় হয়তো কারোর, আমি জানি না কার কীভাবে হয়, বাট আমার হয়েছে এভাবেই যে আমার কিছু একটা করা উচিত। তো এবার আমাদের দেশে কিছু করতে গেলে তার একটা ফাউন্ডেশন দরকার হয়। তো আমি একটু রিসার্চ করলাম যে কি মানে আমি কোথায় আমি নিজেকে দেখতে চাই বা দেখতে পারি। তখন দেখলাম যে এই মার্শাল আর্ট এমন একটা ক্ষেত্র আছে যেটা আমার একটা এক্সপার্টিস আছে। এক্সপার্টিস বলতে আমি পারি করতে সেটা, কিন্তু আমার কাছে সেই এক্সপার্টিসও নেই যে আমি সবাইকে ওই একটা মার্শাল আর্টের একটা স্কুল খুলে তাকে একটা প্যাটার্ন আমি শেখাবো, অতটা আমার এক্সপার্টিস নেই। আমার যেটা আছে খুব সাধারণভাবে বলতে গেলে নিজেকে বাঁচাতে পারি আমি। এবং আমার কিছু সেরকম ঘটনাও হয়েছে যেখানে আমি দেখেছি যে কিছু সিম্পল টেকনিক দিয়ে সেখান থেকে বেরিয়ে আসা যায়। ওই উপলব্ধি থেকেই আমার মনে হলো যে সমাজে কিন্তু সবার জন্য সেলফ ডিফেন্স এখনও নেই। বলতে গেলে স্কুলে কলেজে কারিকুলামে এখন ইনক্লুড হচ্ছে বা আগেও ছিল, কিন্তু আমাদের তাছাড়াও তো একটা জেনারেশন বা একটা বড় একটা পপুলেশন আছে যারা এর থেকে এখনও আনটাচড। তো ওই জায়গাটা আমার কাজের সুযোগ। আমরা ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরোর একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম 2022 পর্যন্ত যেটা আপডেটেড, সেখানে আছে যে প্রত্যেক দিন 90 জন মেয়ে রেপ হয়। রাইট। এটা 2022 পর্যন্ত, তারপরে কিন্তু তার কোনো স্ট্যাটিস্টিক্স আর অ্যাভেলেবেল নেই। তো প্রত্যেক দিন 90 জন মেয়ে রেপড হচ্ছে। রেপ হওয়া মানে তার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক কেউ জোর জবরদস্তি করে তার জীবনের একটা মানে পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে তার লাইফটা পরবর্তীকালে একটা মানে কলঙ্কিত হয়ে যেতে পারে। তো এই সিচুয়েশন এর মধ্যে এই যে মার্শাল আর্ট আপনি শিখেছেন, এর তো একটা ডেফিনেটলি ইতিহাস আছে। এবং এই মার্শাল আর্টের সঙ্গে সেলফ ডিফেন্সের কি ডিফারেন্স? মানে এটা কি কোনোদিন পসিবল যে সবাইকে আমরা মার্শাল আর্ট শিখিয়ে তাদেরকে সেলফ ডিফেন্সের জন্য আমরা তৈরি করে রাখতে পারি? হ্যাঁ স্যার, প্রথমেই যেটা আপনি বললেন যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে সেটা কিন্তু স্যার ভয়াবহ একটা ফিগার। হ্যাঁ, তো এবং একটা রেপ একটি মেয়ের সাথে যে পাশবিক অত্যাচার বা সেই ঘটনাটুকু আমার কাছে শুধু একটি মেয়ের বা একটি প্রাণের ব্যাপার নয়, সেটা কিন্তু সামগ্রিক প্রত্যেকটা মানুষের মৃত্যু। একটি রেপ মানে পুরো সোসাইটির মৃত্যু। তো সেই গম্ভীর বিষয়টা তো রয়েছে, শুধু রেপ তো রয়েছে স্যার, তার সাথে সাথে কিন্তু ভায়োলেন্স, যেটাকে আমরা বিভিন্ন ফর্মের ভায়োলেন্স সোসাইটিতে আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স। তো এই সমস্ত আনঅ্যাড্রেসড ইস্যুগুলো কিন্তু প্রচুর রয়েছে। সেখানে কিন্তু একটা আমার মনে হয়, এটা আমার মনে হয় যে যদি কোথাও গিয়ে একটা সাহস মানুষ পায় তাহলে যে তার রেট অফ রিয়াকশন সেটা কিন্তু অনেকটা অন্যভাবে হতে পারে। একটি ছেলে বা একটি মেয়ে সে যদি স্কিলড হয় তার কিন্তু রেট অফ রিয়াকশন সবসময় আলাদা হয়। স্যার এখানেই আপনি যেটা বললেন যে মার্শাল আর্ট আর সেলফ ডিফেন্স দুটোর স্যার আলাদা কিছু নয়। ব্যাপারটা হচ্ছে যে মার্শাল আর্ট একটা লাইফ লং জার্নি। মানে ইন্ডিয়ান শাস্ত্রীয় সঙ্গীত যদি কেউ শেখে সে তো 1 বছর শিখে বলতে পারে না যে আমি বিশারদ হয়ে গেছি। কিন্তু স্যার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আধুনিক গান কেউ প্র্যাকটিস করে সে কিন্তু অনেকটা শুনে শুনে বা একটু তালিম নিয়ে কিন্তু আধুনিক গান করতে পারছে। তো এই যে জায়গাটা যে সনাতনী একটা ধারণা যেটা মার্শাল আর্ট বহন করে, তো অত কিন্তু স্যার এফার্টের দরকার হয় না নিজেকে বাঁচানোর জন্য। তো আমি সবার কাছে যে আমার যে অ্যাপ্রোচটা বা আমাদের অ্যাপ্রোচটা থাকছে যে সিম্পলভাবে যদি কিছু মাইন্ডসেট ডেভেলপমেন্ট তার সাথে সাথে কিছু ফিজিক্যাল টেকনিক, যেটা স্যার 8 থেকে 80 সবার জন্যই উপযুক্ত, এটা করে কিন্তু স্যার আমরা যদি শেখাই লার্জ স্কেলে তাহলে কিন্তু সবাই এর আমবিটের আন্ডারে আসতে পারে। আপনার কি মনে হয় যারা এই ক্রাইমটা করছে, ঠিক আছে, তাদের কি মানসিক চেঞ্জেস আসছে অ্যাট দি টাইম অফ দিস ক্রাইম? দেখুন কি চেঞ্জ আসছে একদম স্যার, এটা তো মানে ওয়ান সাইডেড উত্তর বা একটা কথায় উত্তর দেওয়াটা একটু কষ্ট, কিন্তু যতটা দূর মানে আমার ধারণা বা আমি যতটা জেনেছি ব্যাপারটাকে, যে
দেখুন, এটা তো একটা একটা পারিবারিক একটা আপব্রিঙ্গিং থাকে। অনেক সময় পরিস্থিতি দেখা যায় একটি মানুষ যে ক্রিমিনাল হয়ে গেল, তার কিন্তু তার একটা সোসাইটি একটা বড় পার্ট প্লে করে, শুধু সেই মানুষটি নয়। তারপর তার বেড়ে ওঠা, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট আপনি যদি একদম স্পেসিফিক সেই মোমেন্টের কথাই বলেন, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু একটা পাশবিক ক্যারেক্টারে পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এই যে আমাদের দেশে যে রাম রাবণের যে খেলাটা আছে, আমি রাবণ আমি রাম, এই যে কনসেপ্টটা, যে সেই মানুষটার মধ্যে একটা পাশবিক ক্যারেক্টার প্লে করছে, সেটাকে নিয়ন্ত্রণ বা সেটাকে কন্ট্রোল কিন্তু স্যার শুধুমাত্র ক্লোজ ডোর বা ক্লোজ একাডেমি ট্রেনিংয়ে হওয়া সম্ভব নয়। সেটার জন্য স্যার একটা র ফোর্স জেনারেট করে তাকে কিন্তু কন্ট্রোল করতে হয়। না, এই যে আপনার এই যে বিভিন্ন ধরনের সিনেমা আসে, যেমন আমরা খুব রিসেন্টলি একটা সিনেমা দেখলাম যেখানে একটা ছেলেকে পজিশন করানো হলো আলফা মেল। এটা একটা নতুন টার্মোলজি এসছে, আলফা মেল। ঠিক আছে, এবার কি সেই আলফা বিটা গামা সেটা আমার বোঝার ধারণার বাইরে, কেন আমরা ওল্ড স্কুল, আমরা জানি না। আমরা ছেলেকে মানুষ হিসেবে বুঝি, একটু মেয়েকেও একটা মানুষ হিসেবে বুঝি, এবং মানুষের সঙ্গে পশুদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে মনুষ্যত্বে। ঠিক আছে, এটাই আমরা বুঝি। কিন্তু এই যে আলফা মেল যেটা পজিশনিং করা হচ্ছে বিভিন্ন সিনেমাতে, যে আমি আলফা মেল মানে আমি ডমিনেট করব সোসাইটিকে, এইটা কি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে একটা ক্রাইম করার মাধ্যমে, যে আমি ডমিনেট করব, ঠিক আছে, আমি যা বলবো তাই হবে। ঠিক আছে, এই ডমিনেন্স এটাকে কোনো অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি কি যে বলিউড কিংবা হলিউড এই যে সিনেমা, এরাও কি কিছুটা ইনফ্লুয়েন্স করছে এই জিনিসটাকে? হ্যাঁ স্যার, আমি তো এটা পার্সোনালি যদি বলি তাহলে ডেফিনেটলি করছে। দেখুন, মানে যে কোনো বিনোদন যে দেখছে ডিপেন্ড করে তার কতটা আন্ডারস্ট্যান্ডিং। এবার ধরুন আমি যখন ওই বিনোদনটা দেখছি, হতেই পারে আমার আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং, আমি হয়তো সেটাকে ওইভাবে নিলাম না। আমার জায়গায় অন্য কেউ ধরুন সে হয়তো আমার জায়গায় হয়তো সে নেই, হতেই পারে সেটা, বা আমিও তার জায়গায় থাকতে পারি। তার আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু সে কিন্তু হতেই পারে সে বাড়ি থেকে ভায়োলেন্স করছে সেটা দেখে, কারণ সে তো ওইভাবেই জিনিসটাকে পারসিভ করছে যে সিনেমার হিরো করছে আমিও করতে পারি। এই যে স্যার জায়গাটা, এটা তো বিরাট পার্ট প্লে করে। না, এটা কি আপনার কোনো, এটা আমার মনে হয় পার্সোনালি, যে এই যে আমরা বারবার বলি উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেনকে কেন এম্পাওয়ার করতে হবে যেখান থেকে আমাদের সৃষ্টি? ঠিক আছে, তাকে কেন আমরা সোসাইটিতে একটা ট্যাগ ইউজ করছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট দরকার? রাইট, ঠিক আছে, আমার তো মনে হয় যে যে কোনো মানুষের মনুষ্যত্বটা বাড়ানোর জন্য তাকে এম্পাওয়ার করা উচিত। এইটা ওমেন কিংবা মেল এম্পাওয়ারমেন্ট ইটস নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। ডেফিনেটলি আমি স্যার এটা আপনার সাথে পুরোটাই এগ্রি করবো, কারণ স্পেসিফিকভাবে আমি কোনো জেন্ডার ভাবে স্পেসিফিকভাবে বলছি না, ওমেন বা ম্যান। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হিউম্যান এম্পাওয়ারমেন্ট হতে পারে। হিউম্যান একটা পোটেনশিয়াল, মানুষ একটা পোটেনশিয়ালিটি নিয়ে আসে, ওইটাকেই আমরা ট্যাগ করে দিচ্ছি ওমেন এম্পাওয়ারমেন্ট। এটা স্যার কি হচ্ছে, এটাই হচ্ছে কি এই এম্পাওয়ারমেন্টের চক্করে পড়ে বা এই এম্পাওয়ারমেন্টের আছিলায় অনেক কিন্তু এই যে যেটাকে আমরা প্রথমেই তো ওমেনকে দুর্বল করে দিচ্ছি। একদমই তাই। তাহলে তখন কি আপনার মনে হয় যে এই সেলফ ডিফেন্স, এই মার্শাল আর্ট তার মানে মেন্টাল স্টেবিলিটিটা মানে আমি তো আমার যত মানে আমার কাছে যারা মহিলারা আসেন তাদেরকে প্রথমেই আমি সেটা বলি যে দেখুন, এই ট্রেনিংটা কিন্তু মেন ভার্সেস উমেন বা উমেন ভার্সেস মেন নয়, এই লড়াইটা মানুষ ভার্সেস শয়তানের। মানে এখানে আমি যার বিরুদ্ধে লড়াই করছি সেই লোকটা কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে শুধু রাস্তাতেই ঘোরে, আমার বাড়িতেও ঘুরতে পারে সে। হ্যাঁ, তার মানে ডোমেস্টিক ভায়োলেন্স, তো মানে ডোমেস্টিক ভায়োলেন্স প্রচুর হচ্ছে। অ্যাবসলিউটলি, সেটাই আমি বলছি যে এবং খালি যে ফিমেলের ওপর হচ্ছে না, ডেফিনেটলি মেলের ওপরও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি খুব ভালো কথা বলেছেন, হিউম্যান এম্পাওয়ারমেন্ট। রাইট, একদম। মানে আমার মনে হয় যে সেই মানুষটার পোটেনশিয়ালিটি ওয়াইজ, দেখুন আমরা বায়োলজিক্যালি ডিফারেন্ট, তো এবং ডিফারেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এবেলনেসটা, মানে আমরা যেখানে কিন্তু আমাদের কিছু এমন জায়গা আছে যেখানে মেয়ে ছেলেটির থেকে এগিয়ে বা ছেলেটি মেয়েটির থেকে আগে, যেটা আমি পারফরমেন্সের দিকে যদি বলি, আমরা অ্যানালিসিস করি, আমার মনে হয় যে যেখানে এগিয়ে তাকে যদি সেখানে এম্পাওয়ার করা যায় সে আরও কনফিডেন্স পাবে। মানে ধরুন একটি মেয়ে, সে ধরুন খুব ভালো স্প্রিন্টার, সে দৌড়তে ভালো পারে, তাকে যদি আমি তার ওই স্কিলটার উপরে এনহ্যান্স করি যে তুমি আরও ভালো স্প্রিন্টার হয়ে যাও, ওই কনফিডেন্সটা কিন্তু ওকে সেলফ ডিফেন্সে হেল্প করবে। মানে আমি দেখেছি স্যার, যেই ছেলেটি ভালো লিখতে পারে তাকে যদি আমি বলি তুমি ভালো লেখো, তার সাথে তুমি সেলফ ডিফেন্স শেখো, ওর কিন্তু লেখার স্কিলটা বেড়ে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে সেলফ ডিফেন্স ট্রেনিং কিন্তু শুধুমাত্র ওই হাত পা ছোড়াছুড়ি লড়াই নয়, লড়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি বলি যে হিউম্যান এম্পাওয়ারমেন্ট। আমরা একদম কোর থেকে তার যে ডেভেলপমেন্টের যে
চাহিদাগুলো, ক্রাইসিসগুলো, সেগুলো স্যার আমরা অ্যাড্রেস করি। এবং মানে আপনি যদি পিরামিড দেখেন, একটা সাইকোলজিক্যাল পিরামিড আছে যেখানে বলা হয় সেফটি অনেক নিচে থাকে। সেফটি আগে যখন আপনার ফুলফিলড হয় তখনই কিন্তু ডেভেলপমেন্টের কথা মানুষ ভাবতে পারে। তো আমাদের কাছে এই জন্যই আমাদের সবার কাছে মানে আপনি ম্যাসলোর হায়ারার্কি, রাইট, ম্যাসলোর হায়ারার্কি বলছি, যে সেক্ষেত্রে নিডটা কিন্তু একদম লোয়ার লেভেলে সেফটি নিড। সেফটি যখন মানুষ ফিল করবে যে আই এম সেফ ইন দ্য সোসাইটি, দেন কিন্তু ও হাইয়ার থটস। কিন্তু এখন তো ঠিক উল্টো হচ্ছে, একদম একদম, মানে সেফটিকে লোকে ইগনোর করে দিচ্ছে, করে দিয়ে দে আর চেজিং দি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই লেভেলে চলে যাচ্ছে। একদম একদম একদম। এটা কি, কেন, আপনার কি মনে হয় এটা? এটা তো আমার মনে হয় যে প্রথম কথা, তাদের কাছে অনেকে তো ক্ল্যারিটি পায় না। মানে তারা যে অন্য কিছুকে একটা পার্সিউ করবে, সেটা তো তাদেরকে ক্ল্যারিটি দরকার। যে আমাকে যদি কেউ বলে যে তুমি এখন রবীন্দ্রসঙ্গীত শেখো, এবার আমার তো রবীন্দ্রসঙ্গীতে একটা ক্ল্যারিটি দরকার, তাহলেই রবীন্দ্রসঙ্গীতটা শিখবো। হয়তো আমাদের মতো লোকের হয়তো তাদের কাছে পৌঁছতে পারছে না, যে সেলফ ডিফেন্সের ট্রেনিং যে তোমাকে এম্পাওয়ার করবে ভেতর থেকে, সেই জায়গাটা হয়তো স্যার মিসিং লিঙ্ক। আপনি যেটা বললেন স্যার একদমই ঠিক, যে মানুষ এখন আমার মনে হয় যে সুপারফিশিয়ালি দৌড়চ্ছে, যে ওভারনাইট সাকসেস, এবং এখন বইও প্রচুর বিক্রি হচ্ছে ওভারনাইট সাকসেস, বিকজ এখন তো প্রচুর ইনফ্লুয়েন্সার আছে, কেউ বলছে তুমি এটা করো তাড়াতাড়ি হয়ে যাবে, মানে কোন রাস্তা দিয়ে যে মানুষ হাঁটবে সেটাই এখন মানুষ জানে না, বুঝতে পারছে না। তো পিপল আর গেটিং মোর কনফিউজড। কিন্তু আমরা যেই টপিকটাতে আসছি এবং আপনার যে ক্যারিয়ার চয়েসটা, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স, মার্শাল আর্ট। আপনি কমব্যাক করেছেন ফর 25 ইয়ার্স ধরে, আর লাস্ট 6 বছর ধরে আপনি এই সেলফ ডিফেন্স টেকনিক শেখাচ্ছেন। তো এমন কোনো ইনসিডেন্ট বলতে পারবেন, এমন কোনো স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন যে এই সেলফ ডিফেন্স টেকনিক আপনাদের থেকে শেখার পর সে তার লাইফে অ্যাপ্লাই করেছে এবং নিজেকে একদম, মানে স্যার এটা তো আমার জার্নিটাই এরকম কিছু স্টোরি দিয়ে শুরু হয়েছে। আমরা তো চাই না যে আর তিলোত্তমা, নিশ্চয়ই আমরা চাই না, একদম নিশ্চয়ই আমরা চাই যে মানে এটা ইতিহাস। আমার শহর আগে তিলোত্তমা ছিল, নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু এখন আর তিলোত্তমা আমরা চাইছি না। একদম একদম, এইটা তো আমরা চাইছি না। 10-12 বছর আগে আমরা নির্ভয়া হওয়ার পর আমরা বলেছিলাম যে আর আমরা নির্ভয়া চাইছি না, ঠিক আছে, কিন্তু আবার হলো, ঠিক আছে, এবং এটা হচ্ছে। এই আমি আর আপনি কনভারসেশন করছি এখন, এই কনভারসেশনের মাঝখানে হয়তো একটি মেয়ে, ঠিক আছে, হয়তো পীড়িত হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। তো সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেস, এটা আপনার মনে হয় কি সরকারের কোনো ল্যাকিং, মানে সরকার এটা নিয়ে কোনো? দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে সরকার এটা নিয়ে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং একটা আমাদের দেশে পপুলেশন একটা বড় মেজর পার্ট প্লে করে। মানে আপনি যখন কোনো কিছুকে একটা ইমপ্লিমেন্টেশনের গ্রাউন্ডে আনবেন, সেটার কিন্তু একদম প্রান্তিক স্তরে পৌঁছতে একটা সার্টেন টাইম লাগে, আর সার্টেন একটা ক্ল্যারিটিও লাগে। কি 78 ইয়ার্সটা কি অনেক সময় নয়? আমাদের 78 বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পর, আই এগ্রি উইথ ইউ, কিন্তু কোথাও গিয়ে আমাদের মানে গভর্নমেন্টে যারা এটাকে ইমপ্লিমেন্টেশন করছেন, সামহাউ তাদের কাছে হয়তো মানে ব্যাপারটা কি, আমাদের কাছে যেটা আমি যেই প্রথমেই বললাম যে মার্শাল আর্টের সাথে সেলফ ডিফেন্স একটা ডিফারেন্স আছে। মানে আমি বারবার বলছি, সেলফ ডিফেন্স শিখলেই যে তুমি মানে ভায়োলেন্স তোমার সাথে হবে না, সেটা একদমই হ্যাপেন হওয়ার নয়। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, প্রচুর মার্শাল আর্টিস্টও কিন্তু রাস্তায় মার খেয়ে বাড়ি চলে আসে। দিস ইজ দ্য ফ্যাক্ট, বিকজ ওরা কমব্যাট প্র্যাকটিস করছে, ওরা এবার মার খেয়ে বাড়ি চলে। তার মানে এটা কোনো বুলেট প্রুফিং ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে, আমি বারবার যেটা বলতে, দ্যাট ইজ একটা আপনাকে একটা আপনাকে কনফিডেন্স দেবে। সরকার প্রোঅ্যাক্টিভ কি অ্যাক্টিভ, সেটা তো কিছু ঘটনা আমাদেরকে বারবার জানান দেয়, এটা ঠিক, কিন্তু সেম টাইম আমার মনে হয় যে এভাবে আমরা পুরোটা ডিনাইল করতে পারি না যে সরকার কোনো স্টেপই নেয়নি। এটা সম্ভব, কারণ আমাদের মিনিস্ট্রি অফ স্কিল থেকে, স্কিল ইন্ডিয়ার আমাদের নিজেরই সার্টিফিকেশান আমরা করাই বা করছি যে আনআর্মড কমব্যাট ইনস্ট্রাক্টর। তো দে আর প্রপোজিং অ্যান্ড দে আর ইমপ্লিমেন্টিং, বাট সামহাউ সেটা হয়তো কোথাও গিয়ে একটু ল্যাক হয়ে যাচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গায়। ইমপ্লিমেন্টেশনে ল্যাক হয়ে যাচ্ছে কি আমাদের সেলফ মোটিভেশনে ল্যাক হয়ে যাচ্ছে? মানে আমরা ইগনোরেন্সে চলে যাচ্ছি, যে আমরা মনে করছি যে না ঠিক আছে হয়ে যাবে সব। হ্যাঁ একদম ডেফিনেটলি। এবং ডিনায়াল মোডেও প্রচুর মানুষ, আমরা অনেক লোকের সাথে ইন্টারাক্ট করে দেখেছি, প্রচুর মানুষ ডিনায়াল মোডেও থাকে যে কি হবে শিখে, এগুলো করে কি ভায়োলেন্স কমানো যাবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমাদের যেটা অ্যাপিল থাকে সবসময় যে দেখুন, কিছু স্কিলড আর আনস্কিলডের মধ্যে সবসময় একটা ডিফারেন্স ছিল। একটি প্যানিক সিচুয়েশনে একটি স্কিলড হিউম্যান বিং কিন্তু অন্যভাবে রিয়াক্ট করবে। এবার দ্যাট ডাজেন্ট মিন যে সে পুরো বারবার বলছে যে বুলেট প্রুফিং হয়ে যাবে, সেটা নেই, কিন্তু রিয়াকশনটা তার অন্যভাবে হতেই পারে। আমরা 10-12 বছর আগে যখন নির্ভয়া হয়েছিল,
তখন আমরা কলকাতা, যেহেতু আমি ক্যারিয়ার কাউন্সেলিং করি, আমরা কলকাতার অনেক প্যারেন্টসকে যখন বলতাম যে ঠিক আছে দিল্লিতে পড়তে পাঠান কিংবা এখানে পড়তে পাঠান, তখন ওরা বলতো যে দিল্লি কি সেফ প্লেস? আর আজকে যখন 2024-এ আমাদের এই ঘটনা, যেটা সারা বিশ্বব্যাপী একটা ওয়েভ নিয়ে এসছে, একটা মুভমেন্ট আমরা বলতে পারি, অনেক দিন বাদে দেখলাম, ঠিক আছে, যেটা শুরু হলো আমাদের এই আরজিকর ঘটনা থেকে। তো এই মুভমেন্টটা, এই ওয়েভটা কি একটা অ্যালার্টনেস নয় যে এবার আমাদেরকে আগে প্রিকশন নিতে হবে, সেলফ ডিফেন্স শিখতে হবে? এটা কি একটা অ্যালার্মিং স্টেট নয়? একদম একদম। তো এখন যদি না হয় তাহলে কখন? একদম ডেফিনেটলি না, আমি এটা পুরোটাই এগ্রি করব। কারণ মানে কিছু ঘটনা ঘটে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বা মেনে নেওয়া উচিত নয়, কিন্তু সেই ঘটনা আমাদের কিছু লেসন দিয়ে যায়। তো এই ঘটনাটা হয়তো তেমনি, আপনি যেটা প্রথমে স্ট্যাটিস্টিক্স বললেন যে সত্যিকারের যে আমরা যখন আলোচনা করছি তখন না কোনো না কোনো একটা মেয়ে ভিকটিম হতেই পারে, হচ্ছেই। ইভেন গ্লোবাল স্ট্যাটিস্টিক্স আরও ভয়াবহ বলছে। ডোমেস্টিক ভায়োলেন্স তো আমরা সেকেন্ডে হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার আমাদের যেটা দরকার, দ্যাট ইজ যে আমাদের এই ঘটনা থেকে এবার রাস্তায় সবাই নেমে এসেছি, আমরা অ্যাকচুয়াল প্রোটেস্ট করছি। এবার আমার যেটা মনে হয় যে প্রোটেস্টের সাথে সাথে আমাদের নিজেকে স্কিলফুলিও প্রোটেস্ট করতে হবে, যাতে এই ঘটনা যদি কেউ ঘটতে দেখে বা কারোর সাথে ঘটে, সে যদি তার কাছে যে স্কোপ থাকে সেটাকে আটকানোর, আমার মনে হয় যে সেই স্কোপটা স্কিলড স্কোপ হোক, সে জেনে করুক। মানে একটি ছেলে যে ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েছে আর যে স্কিল, যে অলরেডি জানে কি করে 6 মারতে হবে, তার সাথে একটা ডিফারেন্স কিন্তু বরাবরের ছিল। মানে আপনি বলতে চাইছেন যে হেরে যাওয়ার আগে একবার লড়াই করা উচিত। একদম 200% একবার লড়াই করা উচিত। আর আমার কাছে স্যার আমাদের দেশের সংস্কৃতি আমাদের শেখায় যে একটা প্রাণ কিন্তু বিরাট পোটেনশিয়ালিটি। মানে একটা আমাদের এখানে একটি জীবনকে একটা বিরাট পসিবিলিটিসের জায়গায় দেখা হয়, বলা হয় যে সেই জীবনটা হয়তো ঈশ্বর হয়ে যেতে পারত, মানে বলছি স্পিরিচুয়ালি যদি বলি। তো সেক্ষেত্রে একটা প্রাণকে মানে রেপ করা মানে কিন্তু তাকে শুধু ফিজিক্যালি হত্যা করা নয়, তার মেন্টালিও তো তাকে মারা, খালি তাকে নয়, তার পরিবার, একদম তার পরিবার মানুষকে, এবং আমি বলছি এবং তাদের জীবনের একদম একটা প্রশ্নের উত্তর তারা পাবে না, নিশ্চয়ই কেউ কি তখন ছিল না ঠিক যে বাঁচাতে পারত। একদম একদম একদম। এবং স্যার এক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি এটাকে এখানে পুরোটা ইগনোর করব না, যে কিছু মেয়ের বা একটা বড় সংখ্যক আমাদের দেশের মেয়েরা যারা আছেন, তাদের কিন্তু এটা খুব ভয়ে তারা এখন রিয়্যাক্ট করছেন বা ভয়ে তারা বিষয়গুলোকে দেখছেন, এবং তাতে তারা যে নেগেটিভলি দেখছেন তা নয়, তাদের সত্যিই ভয় হচ্ছে রাস্তায় বেরোতে, যে কে কার সাথে কি ঘটনা ঘটে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি সহানুভূতি দেবো না তাদেরকে, আমি বলবো তাদেরকে আপনারা এগিয়ে আসুন, যাতে সত্যিকারের স্কিল্ড, এবং আমাদের দেশে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামেও দেখেছি কত মায়েরা এগিয়ে এসছে নিজেদেরকে বাঁচানোর জন্য, এবং এই লড়াইটা তো আমরাও সাথে আছি, ছেলেদের এগেনস্টে লড়াই না, আমরাই তো আপনাদেরকে ট্রেন করছি। সেখানে আমার মনে হয় যে সবাই এগিয়ে এলে তো ওই মনস্টারগুলো ধরা পড়বেই। এটা মনস্টারের বিরুদ্ধে লড়াই, একদম নিশ্চয়ই, এটা কোনো ছেলে কিংবা মেয়ের বিরুদ্ধে লড়াই নয়, ঠিক আছে? এটা একটা মনস্টার, যেই মনস্টার তার স্বাভাবিক জীবন চলার একটা মুহূর্তকে সে হারিয়ে গিয়ে এই অঘটনটা ঘটায়, ঠিক আছে? এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তার মনের মধ্যে হয়। কিন্তু তার নিয়ে আমি যে বইটা লিখেছি চয়েস, ঠিক আছে, এই চয়েস আজকে কে মানে ভিকটিম হলো কিংবা কে তাকে ভিকটিম করলো, যেই ভিকটিম করলো তার কাছে চয়েস ছিল ভিকটিমটা না করা, ক্রাইমটা না করা, সে করলো। যেই মুহূর্তে সে করছে তার রিয়েলাইজেশন নেই, বিকজ সে তো তার স্টেট অফ মাইন্ডে নেই যেটা ক্রাইম হচ্ছে, দিস ইজ ক্রাইম দ্যাট ইজ হ্যাপেনিং, কিন্তু তার অ্যাডভার্স এফেক্ট সে ফিউচারে গিয়ে পাবে, ঠিক আছে? তো চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট ইন লাইফ, যে কি চুজ করব। এই আজকে যে আপনি বলছেন যে অনেকে এই সেলফ ডিফেন্সটা শেখা উচিত, কিন্তু কজন আসছে শিখতে? একদম। আর আমি এখান থেকে আপনার সূত্র ধরেই বলবো, মানে কিছু ক্ষেত্রে স্যার চয়েস, মানে কোনো মানুষ তো চায় না যে সে রেপড হবে, এটা তো মানে তার দুঃস্বপ্নেও মনে হয় সে মানুষ ভাবে না কখনো। তো কিছু জায়গায় তার কাছে চয়েস এর বাইরে গিয়েও তার কাছে কিছু করার থাকে না। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি বারবার বলছি যে এই জায়গাটা আমাদেরকে একটু আইস ব্রেকিংয়ের পার্ট আছে, যে এখানে একটু মানুষকে বোঝাতে হবে যে তুমি রোগা হও, মোটা হও, দুর্বল হও, অসুবিধা নেই, কিন্তু তোমার কাছে যে বেসিক কিছু জায়গা থাকে, সেলফ ডিফেন্স করা মানে কিন্তু শুধু মারামারি করা নয়, সেলফ ডিফেন্স করা মানে একটা ক্ল্যারিটি, যে কিছু জায়গায় কি আমি নিজেকে এখান থেকে সরিয়ে বের করতে পারবো, একটি প্রতিবাদ করাও কিন্তু সেলফ ডিফেন্স।
মানে আমি যদি কাউকে না মেরে আমি যদি চিৎকার করে তার বিরুদ্ধে প্রতিবাদ করি, সেটা আমার মনে হয় সবচেয়ে বৃহৎ সেলফ ডিফেন্স। তো এই জন্য দাঁড়িয়ে সব জায়গাতেই মেকানিজমটা কাজ করবে, সবভাবেই করবে। আমার যেটা মনে হয়, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে চয়েস মানে যে কোনো ক্রাইম হওয়ার আগে তার একটা আভাস আসে, নাহলে মানে আচমকা হয়, ইনসিডেন্টাল ক্রাইম, ঠিক আছে, কিংবা অনেক ক্রাইম হওয়ার আগে তার একটা আভাস সে আসতে পারে, আর নাহলে ইনসিডেন্টাল ক্রাইম। তো যে কোনো ইনসিডেন্টাল ক্রাইম আমরা যদি আমাদের সেন্সেসগুলোকে ঠিক করে অ্যাক্টিভ রাখি, যেটা আপনি সেলফ ডিফেন্সের মধ্যে বলছেন, তাহলে কিন্তু আমরা ওই সিচুয়েশন থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারি, কিংবা আমরা একটা প্রিকশন নিতে পারি। ঠিক আছে, একদম ডেফিনেটলি। যদি আমরা প্রিকশন নিতে পারি তাহলে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, সার্কামস্টেন্সটা চেঞ্জ হতে পারে। কিন্তু আমি যদি ওটাকে ইগনোর করি, এই ইগনোরেন্স করাটা হচ্ছে আমার চয়েস। আমি বুঝতে পারছি যে একটা কোনো ফিয়ার ফ্যাক্টর আসছে আমার দিকে, কিন্তু আমি কেয়ার করছি না, আমি ভাবছি যে না ঠিক আছে আসুক, দেখে নেব, ঠিক আছে, দিস ইজ নট এ কারেক্ট চয়েস। এইটাকে আমাকে কারেক্টিভ মেজার নিতে হবে, উই হ্যাভ টু টেক এ কারেক্টিভ মেজার, তাহলে এটা সিচুয়েশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। এইটা তো অ্যাভয়েড করা যায়, এটা তো একটা চয়েসের মধ্যে মানে একদমই। আমি এখানে ভায়োলেন্সের কনটেক্সটেই বলবো, ভায়োলেন্স দুরকম ভাবে হয় মেজরলি। একটা বলে যে প্রি মাইন্ডসেট, মানে প্রি ডিটারমাইন্ড ভায়োলেন্স, একটি ইনসিডেন্টাল ভায়োলেন্স, মানে আমি জানি না আচমকা। একটা বলছি যে একটা যে ভায়োলেন্স করবে সে অলরেডি একজনকে টার্গেট করে নিয়েছে। ধরুন একজন পিক পকেটার যে পিক পকেট করবে, যে পকেট মার, সে একজনকে ধরে নিয়েছে যে আমি এরই আজকে পকেট মারবো। তো তার মানে এটা হচ্ছে একটা তার প্রি ডিটারমাইন্ড একটা মাইন্ডসেট আছে। আরেকটা হয় স্পন্টেনিয়াস ভায়োলেন্স, যেটার কোনো রকম সেভাবে কোনো প্রিভেন্টিভ মেজার নেই। হ্যাঁ, আপনি এটা বলছেন ইনসিডেন্টাল ভায়োলেন্স। তো সেক্ষেত্রেও দেখা যায় যে যেই লোকটি ধরুন যে একটু অ্যাওয়্যার, যার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস মিনিমাম রেঞ্জেও একটু অ্যাক্টিভ আছে, সে কিন্তু তার রেট অফ রেসপন্সটা অন্যরকম হয়ে যায়। মানে আমাদের অ্যালার্ট থাকতে, বাট দ্যাট ডাজন্ট মিন যে রোবট, মানে আমি মেশিনের না, এখানে এটাকে বলা হয় যে আপনি যত লাইভ, আপনি যত সতেজ রয়েছেন, তত আপনার মধ্যে অ্যালার্টনেসটা কিন্তু বাড়ছে। ফোকাস করে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের মধ্যে বেটার। মানে ধরুন একটি লোক আরেকজনকে বলেছে চলো আমরা কফি খেতে যাই, সেই লোকটি হয়তো তার অফিস কালচারে হয়তো তাকে চেনে, কিন্তু সেই লোকটিকে, সেই যার সাথে কফি খেতে যাচ্ছে, সে কখনো দেখেনি সে কীভাবে ড্রাইভ করে, দেখেনি যে একটা রেস্টুরেন্টে বসে সে কীভাবে বিহেভ করে। তো যখন তার পরিসরের বাইরে তার সাথে আমি যাচ্ছি, আমার কিন্তু একটু অ্যালার্ট হওয়া উচিত যে আমি কিন্তু এই ব্যক্তিকে কখনো গাড়ি চালাতে দেখিনি, তা কীরকম ড্রাইভার আমি কী করে অ্যাসিওর হয়ে গেলাম। হতেই পারে সে একটা প্রিডেটার, সে ওই ভদ্র মহিলা বা ভদ্রলোককে টার্গেট করেছে যে না, একে আমি কফি ডেটে নিয়ে যাব, তারপর আমি এর সাথে কিছু একটা করবো। তার মানে যখন আমি কফি ডেটে যাচ্ছি, আগে তো যাইনি, আমাকে ওই দিনে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে, কাউকে একটু জানিয়ে রাখতে হবে যে আমি কিন্তু একটু বেরোচ্ছি, এই ব্যাপার। তাহলে গেলে এইটাই কিন্তু সেলফ ডিফেন্স, মানে এটাই জাস্ট একটু অ্যাওয়ারনেসটা একটু গ্রো করা। দ্যাট ডাজন্ট মিন যে আমি পুরো ফুল প্রুফড বা ফুল বুলেট প্রুফ। তো আজকালে দেখছি আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হচ্ছে, সেখানে যাচ্ছে। আমি রিসেন্টলি বোম্বে থেকে আসলাম এবং বোম্বেতে নিউজ পেপারে, টিভিতে একটা ইনসিডেন্ট দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক মেয়েরা ছেলেদেরকে অ্যাপ্রোচ করছে বন্ধুত্ব করার জন্য, এবং ছেলেরা খুব সুন্দর মহিলা দেখে খুব তাড়াতাড়ি রেসপন্স করছে। রেসপন্স করার পর তারপরেই তাড়াতাড়ি তার সঙ্গে একটা কফি ডেটে কিংবা কোথাও একটা ডেটে চলে যাচ্ছে, কোনো একটা বার কিংবা ক্যাফে, যেখানে সেই মেয়েটার আগে থেকেই একটা সেট আপ আছে একদম, এবং সেখানে গিয়ে মেয়েটা প্রচুর টাকা খরচা করে দিচ্ছে, 50,000, 60,000, 30,000, 40,000 বিল হয়ে যাচ্ছে, এবং বিলটা ছেলেটাকে দিতে হচ্ছে। ঠিক আছে, দিস ইজ উই কল ইট হানি ট্র্যাপ। রাইট। তো এই যে একটা, মানে একজনকে চিনি না, সোশ্যাল মিডিয়ায় কথা হলো, তার উপর বেস করে আমি চলে গেলাম, ঠিক আছে, এইটাও তো একটা মানে রং মুভ। ডেফিনেটলি এখানেও তো অ্যালার্টনেস থাকতে হবে। আমি চিনি না, জানি না, আলাপ হচ্ছে, আমি চলে যাচ্ছি। একদম ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে তো ক্রাইমের শুরু। হ্যাঁ, একদম। তো এইটা কি করে, এটা তো এবার সরকারের ওপর ছেড়ে দিলে হবে না, এটা তো ইন্ডিভিজুয়াল, সরকারের পক্ষে পসিবলই নয়, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, এটা মানুষকে সচেতন হতে হবে। একদম তো এইখানে তো আপনাদের যে প্রোগ্রামটা আপনারা রান করেন, তার মধ্যে নিশ্চয়ই এই ক্যারিকুলামগুলো আছে যেখানে আপনারা মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন যে এই জিনিস করা উচিত, এই জিনিস করা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। মানে ব্যাপারটা যে ডুজ অ্যান্ড ডোন্টস, যে এটা করব এটা করব না। কিন্তু আমার মনে হয় যে সেই মানুষটা যদি এমপাওয়ার্ড হয়, মানে দেখুন ক্রাইসিসটা তো আলটিমেটলি
মানুষের এগেনস্টে মানুষেরই প্রবলেম, মানে আমাকে তো জঙ্গল থেকে পশু বেরিয়ে তো আমাকে কিছু করছে না, তার মানে আমি যদি আরেকটি মানুষকে সামলাবার, তাকে ট্যাকেল করার যদি কিছু টেকনিক আমি জানি প্র্যাকটিক্যাল বেসিসে, সিচুয়েশন তাহলে কিন্তু এমন প্রচুর দেখা যায় যে এবং ওই সময়ে ওই জায়গাতে গিয়েও কিন্তু ছেলেটা মেয়েটা ওখান থেকে কিন্তু ব্যাক করে আসতে পারে উইথ হিজ অর হার স্কিলস, প্রেজেন্স অফ মাইন্ড। তো এই জন্য বলবো যে এখানে যদি আমরা এরকম মানে বিধিনিষেধের মতো বলি যে আপনি যাবেন না কারোর সাথে দেখা করতে, তাহলে সম্ভব না। কিন্তু প্রেজেন্স অফ মাইন্ড, আমরা যেটা বলতে চাইছি যে একটা কোথাও গিয়ে আপনার একটা মানে একটা স্পটে আপনি জানেন যে এর বাইরে আমি যেতে পারি না, এর বাইরে আমি যাব না, মানে আপনি বলছেন প্রিকশন ইজ বেটার দেন কিওর। একদম, সেটা সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই ঠিক আছে, ছেলে মেয়ে নির্বিশেষে। আরেকটা জিনিস আমরা জানতে চাই যে এই যে মার্শাল আর্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এর তো একটা ইতিহাস আছে, ঠিক আছে, এবং এই ইতিহাসটা যদি আপনি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, দেখুন মার্শাল আর্ট মানে আমি যতটা পড়েছি এটা তো একটা বিরাট বড় সমুদ্রের মতো, এখানে সবাই সবার মতো করে ব্যাপারটা কম্প্রিহেন্ড করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি মার্শাল আর্ট আমার কাছে যখন আমরা গুহায় থাকতাম তখনই শুরু হয়ে গেছিল। মার্শাল আর্ট মানে আর কিছুই না, দ্যাট ইজ আমার একটা কম্ব্যাটিভ এক্সপ্রেশন। মানে ধরুন আমি যদি এখন আমাকে যদি আপনি একটা ক্যানভাস দেন, আমি যদি ছবি আঁকি, সেটা এরকম আমার ক্রিয়েটিভ এক্সপ্রেশন হবে, তেমনি আমাকে যদি কারো থেকে মারামারি করতে সেটা আমার কম্ব্যাটিভ এক্সপ্রেশন হবে। তো এইবার যেটাকে আমরা মার্শাল আর্ট বলছি দ্যাট ইজ আ কোডিফাইড সিস্টেম, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সিস্টেম তৈরি হয়েছে। সেটা আমরা হয়তো কেউ কারাটে অনেকে নাম শুনেছি, কেউ হয়তো আমরা ইন্ডিয়াতে কালারি নাম শুনেছি, কালারি পায়াট বা কালারি পায়াটু, অথবা চীনে যেটাকে আমরা কামফু বলি। তো জেনারেলি এই কোডিফাইড সিস্টেমের একটা বড় ইতিহাস কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে লুকিয়ে আছে। মানে আমরা মনে করা হয় যে একজন ইন্ডিয়ান একজন বুদ্ধিস্ট মাঙ্ক, যিনি একটা টাইমে পায়ে হেঁটে তিনি কিন্তু চায়নাতে বা টিবেট দিয়ে চায়নাতে গেছিলেন। অনেকে মনে করেন তিনি টিবেট দিয়ে গেছেন, অনেকে মনে করেন তিনি পেছন দিক দিয়ে ঘুরে গেছিলেন, মানে সাউথ চায়না সির পেছন দিকটা দিয়ে। যাই হোক, তো তার হাত ধরে বলা হয় যে বুদ্ধিজমের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান একটা কম্ব্যাটিভ এক্সপ্রেশন কিন্তু চায়নাতে চলে যায়। ওকে, হ্যাঁ, যেটা আমরা জানতাম এতদিন যে চায়না থেকে শুরু হয়েছে, না না না, সেটা চায়না থেকে শুরু হয়নি। কারণ আপনি যদি সেই সময়কার ইতিহাস একটু দেখেন যে সেই সময় কিন্তু ইন্ডিয়াতে প্রচুর বুদ্ধিজমের যখন স্প্রেড আউট হয় তখন কিন্তু প্রচুর ইন্ডিয়াতে লোকেরা বিদেশ থেকে পড়াশোনা করতে আসতো। তো ওই সময় মনে করা হয় যে অ্যাকচুয়ালি সেই যে ভদ্রলোক যাকে আমরা বলছি তাকে বোধি ধর্মা বলি আমরা, যে উনি ধর্মপ্রচারের জন্যই গেছিল। তো সেই চায়নার যেখানে এখন শাওলিন টেম্পল, যেই টেম্পলগুলো আছে তখনকার সময় হয়তো ছিল সেই জায়গাগুলোতে, তিনি কিন্তু ওখানে গিয়ে বুদ্ধিজমের সাথে সাথে কিন্তু একটা ফিজিক্যাল কালচারকে স্প্রেড আউট করেন, যেটাকে কামফু বলা হয়। এবার এটার মান্যতা সবাই যে সবভাবে দিচ্ছে তা নয়, এখানে অনেক আরও থিওরিজ আছে যে ওরা নাকি আগে থেকেই প্র্যাকটিস করতেন। বাট আমার কাছে দ্যাট ইজ ভালো লাগার জায়গা হচ্ছে যে উনি একটা ফর্ম অফ মেডিটেশন, যেটাকে জেন বলি আমরা, সেটা কিন্তু উনি চায়নাতে নিয়ে গেছিলেন। এবং এই জেনের যে একটা খুব সুন্দর হিস্ট্রি আছে, যে আমাদের সংস্কৃত ওয়ার্ড অ্যাকচুয়ালি ধ্যানই যখন টিবেটে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে জন, যে চলে আসে পালি ভাষায়। সেটাই যখন চায়নাতে যাচ্ছে তখন হচ্ছে চ্যান, সেটা যখন মেনল্যান্ড জাপানে গেল তখন হয়ে গেল জেন। তো একটাই ওয়ার্ড, মানে মেডিটেশন মডিফিকেশন হতে 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 গেতে কিন্তু সেটা কিন্তু এখন জাপানে সবাই জানি আমরা, ওদের ওখানে জেন বুদ্ধিজম একটা বিরাট বড় প্র্যাকটিসের জায়গা। সেটা কিন্তু আমাদের দেশের একটা সংস্কৃতি, কিন্তু তারা তাদের মতো করে নিয়েছেন। তো এর হাত ধরে কিন্তু মার্শাল আর্টও ট্রাভেল করেছে। তাই মনে হয় মার্শাল আর্টের সাথে কিন্তু শুধু ফিজিক্যাল কালচার নয়, একটা মাইন্ড ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে। তো আপনি ইন্ডিয়ান মার্শাল আর্ট বলুন বা চাইনিজ মার্শাল আর্ট বলুন, এই পুরো হিস্ট্রিটায় কিন্তু সবাই আমরা ইন্টার কানেক্টেড। তো তারপরে শেষ জায়গায় দেখা যাচ্ছে যে চাইনিজ একটা মার্শাল আর্টের একটা ফর্ম, যেটাকে হোয়াইট ক্রেন কামফু বলছে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে তখনকার সময় জাপানের একটা মেনল্যান্ড জাপানের বাইরে একটা ছোট্ট দ্বীপ ছিল, ওকিনাওয়া বলা হয়। তো ওকিনাওয়াতে লোকাল কিছু চাইনিজ লোকেরা গিয়ে লোকাল ওকিনাওয়ান ট্রাইবদের সাথে একটা ফিজিক্যাল কালচার শুরু করে, যেটাকে লোকাল ওকিনাওয়ানরা বলতো টে, মানে এমটি। ওই টেই পরবর্তীকালে কারাটে, যেটা ইজ এমটি হ্যান্ড, দ্যাট ইজ এমটি হ্যান্ডেড মার্শাল আর্ট, আনআর্মড। তো সেটাই পরবর্তীকালে এখন কারাটে ওয়ান অফ দ্য, মানে বলবো যে সবচেয়ে পপুলারাইজড একটা মার্শাল আর্ট, সবাই চেনে কারাটেকে। তো আরও ইন্ডিয়ান, আমার মনে হয় যে ভারতবর্ষের প্রত্যেক একটা সময়ে জেলায় জেলায় বিভিন্ন মার্শাল আর্টের ফর্ম ছিল। আমাদের জেলায়, আমাদের বাংলাতে লাঠি খেলা ছিল, আমাদের বাংলাতে মানে কুস্তির একটা বড় ফর্ম আমরা প্র্যাকটিস করতাম। এবং আমাদের স্বদেশী আন্দোলন দেখলেও বোঝা যায় যে ফিজিক্যাল কালচার কিন্তু আমাদের মধ্যে একটা সময় ভীষণভাবে ছিল। তো এখন সেটা সামহাউ একটু হারিয়ে গেছে, আমরা সেটাকে রিভাইভ করার চেষ্টা হয়তো করতেই পারি ফিউচারে।
তো আমি আপনার বায়োটা পড়ছিলাম, যেখানে আপনি অসংখ্য মানুষকে হেল্প করেছেন, অসংখ্য। ঠিক আছে, রিসেন্টলি আপনি একটা কথা বলছিলেন যে একটা মহিলা যে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে, এবং হয়তো হাজবেন্ডের সঙ্গে ডিভোর্সও হয়ে যাবে, তাকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এবং সে পরবর্তীকালে হয়তো একটা লিডারশিপ রোল প্লে করবে। ঠিক আছে, মানে এটা যদি একটু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বলেন। অ্যাকচুয়ালি স্যার, আমাদের যে একটা ভিশন আছে যে যারা ভায়োলেন্স দিয়ে গো থ্রু করেছে তাদেরকে তো একটা থেরাপি বা একটা সাপোর্ট সিস্টেম তো সরকারিভাবে বা বেসরকারি বিভিন্ন সবাই করছেন। আমাদের একটা ভিশন হচ্ছে যারা অলরেডি সার্ভাইভ করেছে তারাই আমাদের লিডার হবে। কারণ একটি সার্ভাইভার যে সার্ভাইভ করেছে সেই তারই বলার রাইট আছে যে অ্যাকচুয়াল ভায়োলেন্সটা কী। আমি মুখে মুখে বানিয়ে বানিয়ে বলতে পারি না। তো এই জন্য আমাদের যে এরকম এই যে যার কথা বললাম, এরকম আমাদের কাছে আরও অনেক আমাদের মহিলার ইনস্ট্রাক্টররা আছেন যারা কিন্তু সবাই সার্ভাইভ করেছে ভায়োলেন্সটা। এবং আমাদের এই ভিশনটা এইভাবেই যায় যে শুধু মহিলা কেন, সে পুরুষও যদি হতে পারে, সে যদি কোনো জায়গায় তার যদি নিজেকে ভিকটিম মনে হয়, সে আমাদের কাছে এলে তাকে আমরা একটু সাপোর্ট করে তাকে ফিউচার লিডারও আমরা বানাতে পারি আমাদের এই মুভমেন্টের। তো এটা একটা ভিশন বলা যায় আমাদের। না, এটা তো হওয়া উচিত। কারণ আপনি যেটা করছেন যে অ্যাকচুয়ালি সার্ভাইভ করেছে, সে যখন ট্রেন করবে, একদম ঠিক আছে, যাদেরকে ট্রেন করবে তাদেরকে সে অনেক বেটার ওয়েতে ইন্সপায়ার করতে পারে। কারণ আমরা যতই বলি যে আমরা মোটিভেট করব, মোটিভেট কাউকে করা যায় না। মোটিভেশন ইজ অলওয়েজ সেলফ মোটিভেটেড হতে হবে। ঠিক আছে, আমরা ইন্সপায়ার করতে পারি। ঠিক আছে, এবং এই ইন্সপিরেশনটা যদি তার কাছ থেকে আসে যে অলরেডি সার্ভাইভার, একদম, তাহলে কিন্তু ইন্সপিরেশন লেভেলটা অন্য একটা মাত্রা পেয়ে যায় এবং সেখান থেকে সেলফ মোটিভেশন লেভেলটাও তৈরি হয়। মানে আমি স্যার একটু যদি একটা ট্রেনিং প্র্যাকটিক্যাল জায়গায় ধরি, ধরুন আমাদের একটা খুব সহজ একটা টেকনিক আছে থাপ্পড় মারা, দ্যাট ইজ থাপ্পড় স্ল্যাপ। দ্যাট ইজ এই থাপ্পড়টা আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার, সবাই আমরা থাপ্পড় মারতে পারি। সেলফ ডিফেন্সে আমরা শেখাই যে হাউ টু স্ল্যাপ। এই থাপ্পড় কিন্তু একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়েপন আমাদের কাছে যেটা আছে। আমরা বলি যে স্ট্রিট ফাইটে যদি কেউ ফিস্ট, মানে যদি আমরা যাকে ঘুষি বলি, ফিস্ট ইউজের থেকে এমটি হ্যান্ড মানে ফাঁকা হাত বা পাম ইউজ করা অনেক বেশি এফেক্টিভ। বিকজ অনেক সময় দেখা যায় যে ধরুন কেউ কাউকে একটা ঘুষি মারতে গেল, তাতে সে তার নিজের নাকেলই সে ড্যামেজ করে বাড়ি চলে এলো, তার থেকে কিন্তু থাপ্পড় মারা অনেক সেফ। এবার এটা প্র্যাকটিক্যাল জায়গায় আমরা কী করে এটাকে করি, ধরুন একজনকে আমরা ডাকলাম, তাকে বললাম যে আপনি থাপ্পড় মারুন, সে তার মতো করে থাপ্পড় মেরে দিল। আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করি, বলি যে ধরুন আমি সেই ব্যক্তি যে আপনার বাচ্চা মেয়েটাকে আমি অপহরণ করেছি বা কিডন্যাপ করেছি, আপনার কাছে একটা সিঙ্গেল শট, আপনি একটাই থাপ্পড় মারতে পারবেন, এবার আপনি মারুন। দেখা যায় সেই মানুষটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এক্সপ্রেশন, সে তখন অঝরে কেঁদে কেঁদে থাপ্পড় মারছে। বিকজ একটি মায়ের কাছে তার বাচ্চা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, তো সেই মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য থাপ্পড় মারছে। সো দিস ইজ হরমোনাল চেঞ্জ হচ্ছে, দিস ইজ কল সেলফ ডিফেন্স। মানে এটাই যদি আপনি একটা অলরেডি একটা যদি তাকে যার মাইন্ডসেটটা চেঞ্জ করে দেন যে দেখুন আপনি যেটা আগে শিখছিলেন সেটা হয়তো রিক্রিয়েশনের জন্য শিখছেন, বাট দিস ইজ দ্য ফাইনাল ব্যাটেল। আপনার কাছে ওয়ান শট আছে, আপনি তাকে সেলফ ডিফেন্সের জন্য আমাদের ইন্ডিয়ান ল আমাদেরকে পারমিট করে সেই প্রক্সিমিটিতে আমি কাউকে মেরেও ফেলতে পারি নিজের প্রোটেকশন। যেখানে সার্ভাইভ অর সারেন্ডার ইজ মাই চয়েস, সেক্ষেত্রে আমি কিন্তু সার্ভাইভ করার জন্য কাউকে মারতেও পারি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই একদম হাউসওয়াইফ, তার সাথেও আমি কাজ করে দেখেছি আমরা, তার মধ্যেও কিন্তু এই এক্সপ্রেশনটা বেরিয়ে আসে। মেয়েদের মধ্যে এই যে আমাদের যে ধারণা অনেক সময় যে মেয়েরা অনেক সময় ভাবে যে আমরা কি পারবো সেই মনস্টারের সাথে মারামারি করতে, আমি বলছি পারবেন। মেয়েরা অনেক সময় সারেন্ডার করে, কারণ ওই যে সুইচ ইনটা আপনার মধ্যেই, ওই মানে আপনিও সবার মধ্যে কিন্তু একটা পাশবিক শক্তি আছে আমাদের মধ্যে। মানে মেয়েদের সব থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে তার মধ্যে যেরকম দুর্গাও আছে, কালীও আছে, একদম ডেফিনেটলি, ঠিক আছে, সরস্বতীও আছে, একদম, মানে লক্ষ্মীও আছে, সবার ক্ষেত্রেই তাই, ঠিক আছে। তো এইবার সমাজ অনেক সময় কালী রূপে মেয়েদেরকে দেখতে চায় না, দমন করে দিতে চায়। সবাই চায় মেয়ে মানে হচ্ছে লক্ষ্মী, একদম সরস্বতী, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইটা ওরা যদি ভুলে যায় যে আমার মধ্যে কালীও আছে, তাহলে কিন্তু এই তিলোত্তমা হবে না। একদম স্যার। আর আমি এখানে আরেকটু অ্যাড করবো যে কালীর হাতে কিন্তু খড়গ আছে। এবার আপনি যদি খড়গটাকে যদি ইউজ করতে হয়, অনেকে এখন আমাদের কাছে অনেক লোক আসছে যারা তার পেপার স্প্রে ব্যাগে ক্যারি করছে, অনেকে সেফটির জন্য অনেক ইকুইপমেন্ট ক্যারি করছে। আমরা বলি যে দেখুন পেপার স্প্রে বা অন্য কিছু আপনি ক্যারি করুন, কিন্তু আপনি জানেন তো সেটা হাউ টু ইউজ, ওটা একটা বিগ পার্ট প্লে করে।
ভগবানই তো দিয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি স্যার, দ্যাট ইজ যে ওখানেই আমাদের ক্ল্যারিটি দরকার, যে শুধু একটা জিনিস ক্যারি করলে সেটা কিছুটা কনফিডেন্স দেবে বা সেটা ক্ল্যারিটি দেবে না। তো তার মানে আপনার হাতে যে খড়গটা বা আপনার হাত আছে, আপনি সেই হাতটাকেই যদি ইউজ করতে পারেন, ওই হাতটাই কিন্তু খড়গ হয়ে যাবে। সো তার মানে শুধু এম্পাওয়ারমেন্টের কথা মুখে মুখে বললে হবে না, এম্পাওয়ারমেন্টটা কিন্তু স্কিলফুলি এম্পাওয়ার করতে হবে, তাহলে কিন্তু স্যার মেসেজটা খুব ভালো যাবে আমার মনে হয়। ইমপ্লিমেন্টেশনটা ভালো করতে হবে, অ্যাবসলিউটলি। মানে এক্সিকিউশন স্কিলটা জানতে হবে যে কি করে আমি এটাকে এক্সিকিউট করব। একদম আছে তো সবই আমাদের কাছে, ডেফিনেটলি, ঠিক আছে। মানে আমার মনে হয় যে এই যে আমরা ফিস্ট করতে পারছি, আমরা যারা অনেক বছর ধরে মার্শাল আর্ট করি, তারা আমরা একটা পাঞ্চ করে একটা ড্যামেজ করতে পারি কাউকে। তো এই যে পাঞ্চ করতে পারছি, তার মানে এই যে রিয়েলাইজেশনটা যে আমি কাউকে মারতে পারি, নিশ্চয়ই এটা নেচার আমাদেরকে দিয়েছে আমাদের প্রোটেকশন করার জন্যই, যদি আমি ইউজ করতে পারি। তাই আমি বলি একটি হাত ক্রিয়েটিভ ফোর্সে ইউজ হয়, ডিস্ট্রাকটিভ ফোর্সে ইউজ হয়, কি ইউজ করছেন সেটা আপনার ওপরে, ঠিক তাই না? ঠিক। যেরকম আমরা দেখলাম, মানে ওনার সঙ্গে কথা বলে অনেক অনেক তথ্য আমরা পেলাম, কিন্তু খুব রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো যেখান থেকে আমরা শুরু করলাম, দেখুন সমাজে যদি একটা ডাক্তার খুব বাজে বেরোয়, ঠিক আছে, তাহলে বড়জোর কী হতে পারে, একটা রুগী মারা যেতে পারে। বাজে ডাক্তার যদি হয়, একটা রুগী মারা যেতে পারে। যদি একটা ইঞ্জিনিয়ার বাজে বেরোয়, ঠিক আছে, একটা ব্রিজ কোলাপস করতে পারে। কিন্তু যখন একজন শিক্ষক অন্যায় করে এবং বাজে বেরোয়, তখন সমাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একদম ঠিক আছে। আমরা আরজিকর কাণ্ডে যেটা দেখলাম, শিক্ষকের রোল, এটা আমাদের কাছে খুবই ভয়ের একটা বার্তা। আমরা চাইবো না যে আর কোনো দিন তিলোত্তমা হোক। নিশ্চয়ই নিশ্চয়ই 100% তিলোত্তমা হোক। তো গৌরববাবু, আপনি যদি একটু বলেন যে আপনি একটা সংস্থা তৈরি করেছেন এবং সেই সংস্থার মাধ্যমে আপনি মানে জাত পাত একদম মানে কোনো ডিসক্রিমিনেশন নেই, মেল ফিমেল যে কেউ, সবাইকে আপনি সেলফ ডিফেন্স শেখাচ্ছেন, ঠিক আছে, অন ইওর ওন। এটা কোনো সরকারি অবদান নয়, না না না, এবং এটা রিসেন্টলি শুরু হয়নি, মানে এই ঘটনার পর শুরু হয়নি, 6 বছর ধরে চলছে, ঠিক আছে, যেটা আপনি সাইলেন্টলি করছেন। তো যদি কেউ আপনার কাছে যোগাযোগ করতে চায়, ঠিক আছে, তো আপনার অর্গানাইজেশনের নাম কি? আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে রেজিলিয়েন্স এম্পাওয়ারমেন্ট একাডেমি। ওকে, আমরা এখন প্যান ইন্ডিয়াতেই অপারেট করছি, কাজ করছি। কলকাতাতে আমাদের এখানে অনেক সেন্টার আছে, কেউ যদি চায় ডিরেক্ট যোগাযোগ করতে, তাহলে আমাদের ফেসবুকের অ্যাভেলেবিলিটি পেজ আছে, আমরা সব ডিটেলসগুলো লিঙ্কে দিয়ে দেবো, এই কমেন্ট লিঙ্কে আপনারা পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। বিকজ আজকে খুব ইম্পর্ট্যান্ট, সেলফ ডিফেন্স জানাটা খুব ইম্পর্ট্যান্ট। একদম। এবং এই কনভারসেশনটা শেষ করার আগে আমার শিব খেরা কথা মনে পড়ছে, এবং উনি আমার ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলবো ইন্সপায়ারিং স্পিকার মনে হয়, ঠিক আছে। উনি একটা কথা বলেছিলেন যে ইফ ইনজাস্টিস ইজ হ্যাপেনিং টু ইয়োর নেবার অ্যান্ড ইউর ওয়াচিং, ওয়েট, নেক্সট উইল বি ইয়োর টার্ন। ইনজাস্টিস দেখা যাবে না, ঠিক হলেই রিয়্যাক্ট করতে হবে, এবং রিয়্যাক্ট করতে যদি না জানেন তাহলে শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, না হলে আমরা আবার তিলোত্তমা দেখব। একদম। গৌরববাবু, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে আসার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ।